আমরা অনেক সময় শুনে থাকি হাওয়া বাতাস লেগে যায়। এই হাওয়া বাতাসের ব্যাপারটা বড়ই অদ্ভুত। সেই মেয়েটা গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে মিতার দিকে তাকিয়ে রয়েছে, এক দৃষ্টে চেয়ে রয়েছে, কিন্তু সেই চোখের চাহনির মধ্যে একটা অদ্ভুত রকমের রাগ, একটা অদ্ভুত রকমের জিঘাংসা কিন্তু কাজ করছে। এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হলো ওই মেয়েটার মুখের একাংশ পুরো পোড়া, পুড়ে ঝলসে গেছে। পুরো বাড়িটাতে যেন গোটা প্রেতলোক থেকে যত রকমের এন্টিটি থাকতে পারে সবাই যেন সেই বাড়িটাতে এসে উন্মাদের মতো নৃত্য করছে। এরকম একটা পরিস্থিতি কিন্তু গোটা বাড়িটা জুড়ে হচ্ছে। পূর্বজন্মের স্মৃতি ঈশ্বর আমাদেরকে ভুলিয়ে রাখেন, সেই জায়গাটাতে খুঁচিয়ে ঘা করবার কোনো প্রয়োজনীয়তা নেই। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। শনিবার রাত্রি 9টা, আমি দেবাদীপ মিত্র আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আমরা অনেক সময় শুনে থাকি হাওয়া বাতাস লেগে যায়। এই হাওয়া বাতাসের ব্যাপারটা বড়ই অদ্ভুত। আমরা যদি কোনো জায়গায় যাই, সেই সমস্ত জায়গায় যদি কোনো রকম নেগেটিভিটি থাকে, তাহলে সেখান থেকে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। তাই জন্য আমাদের যেই পরিবারের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, সেটা আমাদের বাবা হতে পারেন, কাকা হতে পারেন, ঠাকুমা ঠাকুরদা হতে পারেন, জ্যাঠা জেঠিরা হতে পারেন, এনারা কিন্তু অনেক রকমভাবেই আগেকার দিনে খুব সাবধান করতো যে অমুক জায়গায় যাচ্ছি সাবধানে যাবি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হতো যে খোলা চুলে যেতে নেই। এরকম নানান রকম ব্যাপার আমরা কিন্তু বহু দিন ধরে, যুগ যুগ ধরে আমরা কিন্তু শুনে আসছি। কেউ কেউ এগুলোতে বিশ্বাস করেন, কেউ কেউ আবার এগুলোকে নিছক কুসংস্কার ভেবে উড়িয়ে দেন, মনের ভুল ভেবে উড়িয়ে দেন, বা অন্ধবিশ্বাস ভেবে উড়িয়ে দেন। কিন্তু আজকে আমি যেই ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, সেটা শুনলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এই সাবধানতাগুলো অবলম্বন করতে বলা হয়, কেন কিছু কিছু জায়গায় গেলে একদম ক্যাজুয়ালি যেতে নেই, কেন আমাদের অরার সঙ্গে অন্য একটা নেগেটিভ এনার্জির অরা নিজেকে লিঙ্ক আপ করে নিতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে, কেন আমাদের ওপরে তারা পাকড়াও হয়, হ্যাঁ, বা কেন আমাদের ওপর তারা ভর করে। এই ব্যাপারগুলো প্রত্যেক কটাই কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আজকের ঘটনাটার মাধ্যমে। দেখুন, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে মিতা প্রামাণিক বলে একটি মেয়ে, যার বর্তমান বয়স হচ্ছে 19 বছর, 19 কি 20 এরকম একটা বয়স হবে। মিতা থাকে হচ্ছে কাঁথিতে। কাঁথি নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। তা সেই কাঁথিতে মিতার বাড়ি। মিতা এখন কলেজে পড়ছে, কিন্তু যেই সময়কার ঘটনা আর কি, 2023 সালের ঘটনা, সেই সময় ও কিন্তু স্কুলে পড়তো, স্কুলের একদম শেষের দিকে চলে এসেছিল, ক্লাস 11-এ পড়তো। এইবার এই 2023 সালে মিতার পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কীরকম? ওর যে পিস্তত দাদা, ওর পিসির যে বাড়িটা, সেটাও ওই কাঁথিতেই, ওদের বাড়ি থেকে কিছুটা দূরে। তা ওর পিস্তত দাদা কোনো একটা কাজে কোথাও একটা গেছিলেন। এবার তিনি ফিরেছেন, কাঁথিতেই ফিরেছেন, বাস থেকে নেমেছেন। বাস থেকে নামবার পর ওনার পেটের ডান দিকটাতে অসহ্য রকম যন্ত্রণা শুরু হয়, প্রচণ্ড যন্ত্রণা। এবং সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ওই বাস স্ট্যান্ডেই বসে যান, এবং ওনার মুখ থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে, রক্ত বমি হতে শুরু করে। এবার যে বাস স্ট্যান্ডে উনি নেমেছেন, সেখান থেকে ওনার বাড়ি খুব একটা দূরত্বে নয়, একটুখানি গেলেই ওনার বাড়ি। এবং সেই বাস স্ট্যান্ডে সেই মোমেন্টে এমন কিছু মানুষজন ছিলেন যারা ওই মিতার পিস্তুত দাদাকে চিনতেন। তারা এসে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। ডাক্তার ডাকা হয়, ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলেন যে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, মনে হচ্ছে সিরোসিস অফ লিভার। এবার হসপিটালে ভর্তি করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, দেখা গেছে লিভার পুরো ড্যামেজড, কেসটা প্রায় হাতের বাইরে বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এবার এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন যে মিতার দাদা হয়তো অ্যালকোহলিক ছিলেন, বা প্রচণ্ড রকম এর প্রতি, আর অ্যালকোহলের প্রতি একটা আসক্তি ছিল ওনার, কিন্তু ব্যাপারটা তা নয়। ওনার কিন্তু
অ্যালকোহলের কোনো রকম নেশা ছিল না, কিন্তু ওনার যে নেশাটা ছিল সেটা হচ্ছে ফাস্ট ফুড, অর্থাৎ বাইরের খাবার দাবার। উনি যে কাজটা করতেন তাতে উনি বাড়িতে খুব কম সময়ই থাকতে পারতেন, তাই বাড়ির খাওয়া খুব একটা ওনার হতো না। উনি বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার, হ্যাঁ, বাসি তেলে ভাজা হচ্ছে এরকম টাইপের খাবার, এই খাবারগুলো কিন্তু উনি বেশি খেতেন। এই করতে করতেই ওনার এই অবস্থাটা আজকে হয়েছে। তো যাই হোক, তা ওনাকে তো হাসপাতালে ভর্তি করা হলো। চিকিৎসকেরা অনেক চেষ্টা চরিত্র করলেন ওনাকে সুস্থ করে তোলার, কিন্তু মানে ততক্ষণে ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। ডাক্তারের ভাষায় যেটাকে বলা হয় লস্ট কেস, তো সেরকমই একটা ব্যাপার ওনার সঙ্গে ঘটে গেছে। টানা 7টা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মিতার পিসির বাড়িতে খবর আসে যে ওনাকে আর বাঁচানো যায়নি, মিতার পিসতুতো দাদাকে আর বাঁচানো যায়নি, উনি মারা গেছেন। এবার যা হয় আর কি, ওনার দেহটাকে ফুল দিয়ে সাজিয়ে কাঁচের গাড়িতে করে নিয়ে আসা হয়, প্রচুর কান্নাকাটি হয়। এবার মিতা ওর দাদার প্রতি, মানে এই পিসতুতো দাদার প্রতি প্রচণ্ড রকমের অ্যাটাচড ছিল। তা যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে দাহ করবার জন্য, তখন মিতাও বলে যে আমিও শ্মশানে যাব। এবার বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, মিতার বাবা আছেন, মিতার কাকা রয়েছেন, কাকিমা রয়েছেন, মা রয়েছেন, তারা প্রত্যেকেই মিতার বয়সের কথাটা ভেবে, কারণ তখন 17 বছর বয়স ছিল মিতার, তার বয়সের কথাটা ভেবেই মিতাকে বারবার করে বারণ করলো যে তুই কিন্তু শ্মশানে যাবি না, তুই যাস না, আমাদের কথাটা শোন, তুই শ্মশানে যাস না। কিন্তু মিতা নাছোড়বান্দা, মিতা বলে যে না, আমি আমার দাদাকে শেষবারের মতো দেখবার এই সুযোগটা হারাতে চাই না। তোমরা তো প্রত্যেকেই জানো আমি আমার দাদার প্রতি কতটা অ্যাটাচড, ইমোশনালি, মেন্টালি কতটা আমি ওর প্রতি, হ্যাঁ, একটা স্নেহ ভালোবাসা যাই বলো না কেন একটা কাজ করে। তো আমি দাদাকে দেখবার এই শেষ সুযোগটা ছাড়বো না, তোমরা যতই বারণ করো এই বারণ আমি শুনবো না, কিছুতেই না। তো যাই হোক, তা ওর জেদের কাছে সবাইকে মাথা নত করতে হয়, মিতাকে যেতে দেওয়া হয় শ্মশানে। এবার শ্মশানে আমরা জানি যে সমস্ত কাজটাজ হয়ে যাওয়ার পর যখন মরদেহটা ওই চুল্লিতে ঢুকে যায় তখন একটা টাইম লাগে, কিছুক্ষণ টাইম লাগে ওই জিনিসটাকে পুরোপুরি পুড়তে। তো ওই সময়টুকু ওয়েট করতে হয় সবাইকে, মানে যারা শ্মশান যাত্রী গেছেন, পরিবারের লোকজন যারা গেছেন তাদেরকে একটু অপেক্ষা করতে হয়। তা সেই অপেক্ষাটা ওরাও করছিল। এবার মিতা কি করছে, মিতা মনটা এতটাই ভারাক্রান্ত, মিতা বাকিদের থেকে একটুখানি আলাদা হয়ে এদিক ওদিক ঘুরছে। ঘুরতে ঘুরতে ও শ্মশান লাগোয়াই একটা জায়গায় পৌঁছে যায়, যেই জায়গাটা কিন্তু প্রচণ্ড রকমের নিস্তব্ধ নির্জন একটা জায়গা, অর্থাৎ সেখানে খুব একটা মানুষজন যায় না, বড় বড় গাছ চারদিকে রয়েছে, মানে কোনো মানুষকেই সেখানে প্রায় দেখা যায় না, একদম নির্জন একটা জায়গা, শ্মশানের একদম লাগোয়া। তো ওই জায়গাটাতে মিতা পৌঁছে যায়। মিতা পৌঁছে ওখানে ঘোরাঘুরি করছে, চারদিকে বড় বড় গাছ, বিকেলের পড়ন্ত রোদ্দুর, গরমকাল ছিল সেই সময়। হঠাৎ মিতার খেয়াল হয়েছে যে ও অনেকটা দূরে চলে এসছে, একটু কান্নাকাটিও করছিল। এবার এই ঘুরতে ঘুরতে মিতা দেখতে পেল যে গাছের আড়াল থেকে একজন মেয়ে, তার থেকে আরও একটুখানি বেশি বয়স, মেয়েটা খুব বেশি হলে 25 থেকে 30-এর মধ্যে তার বয়স হবে, সেই মেয়েটা গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে মিতার দিকে তাকিয়ে রয়েছে, এক দৃষ্টে চেয়ে রয়েছে, কিন্তু সেই চোখের চাহনির মধ্যে একটা অদ্ভুত রকমের রাগ, একটা অদ্ভুত রকমের জিঘাংসা কিন্তু কাজ করছে। এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হলো ওই মেয়েটার মুখের একাংশ পুরো পোড়া, পুড়ে ঝলসে গেছে, এরকম একটা বীভৎস মুখ মিতার দিকে তাকিয়ে রয়েছে। ওইটা দেখবার পর, ওরকম একটা দৃশ্য দেখবার পর মিতা মানে একদম পাথরের মতো দাঁড়িয়ে যায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, নড়াচড়া করবার আর কোনো রকম ক্ষমতা তার মধ্যে থাকে না। এবারে সেই মেয়েটি গাছের আড়াল থেকে ধীরে ধীরে তার পুরো অবয়বটাকে বার করে আনে, পুরো শরীরটাকে বার করে আনে। দেখে বোঝাই যাচ্ছে যে মেয়েটি কিন্তু অন্তঃসত্ত্বা, অর্থাৎ সে প্রেগনেন্ট, সে মানে কনসিভ করছে। আর তার পরনে একটা মানে ধুলায় মলিন একটা শাড়ি, ওরকম একটা বেশভূষা তার মধ্যে, কিন্তু তার চোখের চাহনির মধ্যে সেই রাগত যে ভাবটা সেটা কিন্তু রয়েছে, আর ওই রাগত দৃষ্টিতেই সে কিন্তু মিতার দিকে তাকিয়ে রয়েছে। এইবার এইটা দেখবার পর মিতা তো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ওই মহিলা, ওই মেয়েটা কিছুক্ষণ ওরকমভাবে তাকিয়ে থাকার পর গাছের আড়ালে গিয়ে আবার মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ওই গাছের আড়াল থেকে যেই জায়গাটাতে মেয়েটা দাঁড়িয়েছিল ওকে কিন্তু আর দেখা গেল না,
কিন্তু একটা হাওয়ার দমক ওই জায়গাটা থেকে এসে মিতার পুরো মুখের ওপরে আছড়ে পড়ল। এদিকে তখন প্রচণ্ড রকম গুমোট, চারিদিকে এত গাছপালা কিন্তু একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না, তাই ওই রকম একটা হাওয়া বেরিয়ে আসা, ওইটা কিন্তু প্রচণ্ড রকম অস্বাভাবিক একটা ব্যাপার, অস্বাভাবিক একটা ঘটনা। তো যাই হোক, তা এইটা হবার পর হঠাৎ করে মিতার সম্বিত ফিরল। এতক্ষণ ধরেও একটা ঘোরের মধ্যে চলে গেছিল, নড়াচড়া করবার কোনো ক্ষমতা ছিল না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল মিতা কিছুক্ষণের জন্য। এবার যখন ও ওই ঘোরটা থেকে, ওই রেসটা থেকে বেরিয়ে আসতে পারলো, ও দেখতে পেল যে দূর থেকে ওর কাকা আর বাবা দুজনেই কিন্তু ছুটতে ছুটতে, হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এদিকে আসছে। এবার মিতাকে দেখতে পেয়ে ওনারা ছুটে এসছেন, এসে মিতাকে প্রচণ্ড রকম ধমকানি দিয়েছেন যে তুই কোথায় চলে গেছিস, এরকমভাবে দলের থেকে আলাদা হয়ে গেছিস, তোদেরকে মানে তোকে আমরা এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি, কোনো সারা শব্দ নেই, কিছু নেই, তুই এইদিকে এসছিস কেন, চল আমাদের সঙ্গে চল। তা মিতা সেই মোমেন্টের জন্য কি ঘটলো ওর সাথে, এই মুহূর্তে কি ঘটে গেল, কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল, সেটা কিন্তু মিতা কাউকেই কিচ্ছু জানতে দিল না ফর দ্য টাইম বিং। এইবার শেষকৃত্য সম্পন্ন হলো, মানে পুরোপুরি ওই মিতার যে পিস্তুত দাদা, তার মরদেহটা পুরোপুরি পুড়ে গেল। তারপরেও আরও কিছু ক্রিয়াকর্ম থাকে, আরও কিছু নিয়মকানুন পালন করা থাকে, সেগুলো করে এনারা সবাই আবার বাড়ি ফিরে এসছেন, মিতাও ফিরে এসছে। এবার বাড়িতে ফিরে, শ্মশান থেকে ফিরলে পরে স্বাভাবিকভাবেই আমাদেরকে নিজেদেরকে কি করতে হয়, একটুখানি শুদ্ধ করতে হয়, স্নান করতে হয়, নানান রকম নিয়মকানুন থাকে। তা মিতা স্নানে গেছে। এবার স্নান করতে করতে সেই বাথরুমের মধ্যে ওর সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। কীরকম ঘটনা? ও স্নান করছে, এবার ওদের বাথরুমের যে কোমোডটা, কোমোডের পেছনের যে দেওয়ালটা, সেই দেওয়ালের ওপরে এক্সস্ট ফ্যান লাগানো হবে বলে একটা গোল মতো একটা কাটিং ছিল। মিতা দেখতে পাচ্ছে স্নান করার টাইমে যে ওই ফাঁকটার মধ্যে থেকে মুখ বাড়িয়ে ওই যে মেয়েটি, যাকে ও শ্মশান লাগোয়া ওই নির্জন জায়গাটাতে দেখতে পেয়েছিল, ওই মেয়েটা মুখ বাড়িয়ে রয়েছে, তার সেই পোড়া ঝলসানো মুখ, সেটা বাড়িয়ে সে এক দৃষ্টে মিতার দিকে তাকিয়ে রয়েছে আর বিশ্রীভাবে হেসে চলেছে। এই দৃশ্যটা দেখে মিতা রীতিমতো ভয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে বাইরে যারা ছিলেন তারা সবাই চলে এলেন, এসে দরজা ধাক্কাধাক্কি করা শুরু করলেন, বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা রয়েছেন। এবার মিতা ততক্ষণে কিন্তু অচৈতন্য হয়ে বাথরুমের মধ্যে পড়ে গেছে। এবারে তারা দরজা রীতিমতো ভেঙে ঢুকে দেখছে মিতা ওরকমভাবে পড়ে রয়েছে মেঝের ওপর। ওকে ধরাধরি করে বাইরে বার করে এনে গাটা মুছিয়ে জামাকাপড় চেঞ্জ করে ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। মিতার কিন্তু অনেক অনেক পরে জ্ঞান ফিরল, এবং সেই জ্ঞান অনেক পরে ফিরল মানে সেই রাত কাবার করে পরের দিন সকালবেলায় জ্ঞান ফিরল, এবং জ্ঞান ফেরার পরেও তার শরীরের মধ্যে মারাত্মক রকম একটা দুর্বল ভাব কিন্তু কাজ করছিল। এবার মিতার মা একটু সময় বুঝে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ রে, তুই সেদিন ওরকমভাবে চেঁচিয়ে উঠলি কেন? গতকাল তুই যে বাথরুমে গেছিলি, তুই চেঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে গেছিলি, তুই কী হয়েছিল তোর সাথে, তোর কি কিছু মনে আছে? তা তখন মিতা ওর বাবা বা কাকাকে তো ওই ঘটনাটা বলতে পারেনি, ওই শ্মশানের ঘটনাটা, কিন্তু তার মাকে ও পুরো ব্যাপারটা খুলে বলল যে জানো তো, আমি এরকম যখন দাদার দেহটাকে দাহ করা হচ্ছে, আমি একটু সাইডে চলে গেছিলাম, সবার থেকে আলাদা হয়ে গেছিলাম, একটা নির্জন জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে আমার সাথে কি কি ঘটেছে ও সমস্ত কিছু মানে কমপ্লিটলি খুলে বলল ওর মাকে। তা সবটা শুনে ওর মা একটুখানি মানে ভয় পেলেন, একটু চিন্তিত হয়ে পড়লেন। তা মিতাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা টথা বলে একটা ধাগা উনি নিয়ে এলেন, এসে মিতাকে পরিয়ে দিলেন, এবং ভাবলেন যে এই ধাগাটা হয়তো মায়ের আশীর্বাদ প্রাপ্ত ধাগা, এইটা হয়তো মিতাকে সমস্ত রকম বিপদ থেকে বাঁচাতে পারে, সেভ করতে পারে, গার্ড করতে পারে। কিন্তু ব্যাপারটা যে এতটা সহজ ছিল না সেটা উনি কিন্তু তখন বোঝেননি। আগামী দিনগুলোতে মিতাকে নিয়ে কীরকম সমস্যা হতে পারে সেই ব্যাপারে কিন্তু ওনার কোনো রকম আইডিয়া ছিল না, কোনো রকম ধারণা কিন্তু ওনার মধ্যে ছিল না। এরপর ধীরে ধীরে মিতার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। পরিবর্তন বলতে পড়াশোনার ওপর প্রথমত ওর মন উঠে যেতে শুরু করলো। ও খুব মেধাবী ছাত্রী ছিল, পড়াশোনার বাইরে সেরকম একটা সময় নষ্ট মিতা করতো না, কিন্তু এই পড়াশোনার প্রতি হঠাৎ করে একটা আগ্রহ হারিয়ে ফেলার একটা ব্যাপার
কিন্তু সবাই লক্ষ্য করলো মিতার মধ্যে ও আগের মতো যেরকম একটা প্রাণবন্ত একটা হাসি খুশি ভাব মিতার মধ্যে দেখা যেত, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। ও বিশেষ একটা ওর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতো না, বাইরে খেলতে টেলতে যাওয়া বা একটুখানি গিয়ে সাইকেল চালিয়ে আসা, একটু রিফ্রেশমেন্টের জন্য যা যা করে মানুষ, সেই ব্যাপারগুলো থেকে ও নিজেকে গুটিয়ে নিল। মানে দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু ও বাড়ির মধ্যেই কাটাতো। এবার এই ব্যাপারগুলো কিন্তু উত্তরোত্তর মিতার সঙ্গে অনেকটাই বাড়তে শুরু করলো এবং সেটা নজর কাড়ার মতো করেই কিন্তু বাড়ল। এবারে একদিন কি হলো, মিতা নিজের ঘরে শুয়ে রয়েছে। ও ওর মা তখন সন্ধে হয়ে এসছে, ও আলো নিভিয়ে একটা জিরো পাওয়ার জ্বালিয়ে নিজের ঘরে শুয়ে রয়েছে। ওকে বিশেষ একটা কেউ এই সমস্ত ব্যাপারে বাধা দেয় না। সবাই ভাবে যে ওই পিস্তত দাদা মারা গেছে, সেই শোকেই হয়তো মিতা এরকম হয়ে গেছে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এইটা ও ওভারকাম করবে, এরকম একটা ভেবে রেখেছিল সবাই। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় এমন একটা ঘটনা ঘটলো যেটা কিন্তু খুবই ভয়ানক, এবং মিতাই এটার সাক্ষী। সেটা হলো, ও তো নিজের ঘরে শুয়ে রয়েছে জিরো পাওয়ার জ্বালিয়ে। ওর মা তখন চা জল খাবার বানাচ্ছেন, সন্ধ্যা হয়েছে। মিতার বাবা তখন সবেমাত্র কাজ সেরে, মিতার বাবা এবং কাকা দুজনেই ফিরেছে, ওনাদের পারিবারিক ব্যবসা, সেই দোকান টোকান বন্ধ করে ওনারা ফিরেছেন। এবার মিতা শুয়ে শুয়ে হঠাৎ করে মিতার মনে হলো ওর ঘরের মধ্যে কেউ যেন প্রবেশ করেছে। এবার ও ভেবেছে যে ওর মা হয়তো চা জলখাবার বানিয়ে ওকে দিতে এসছে। তা ও তখন বলছে যে মা, আমি কিন্তু খাবো না, আমার খাবার কোনো ইচ্ছা নেই। ও ভেবেছে যে ওর মাই ঢুকেছে বোধহয়, ও পাশ ফিরে শুয়ে রয়েছে। এবার এইটা যখন মিতা বলল, তারপরে মিতা কিন্তু আর কোনো সাড়া শব্দ পাচ্ছে না, কিন্তু ওর মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একটা আছে। তা ওর আবারও বলছে যে মা, আমি তো তোমাকে বললাম যে আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই, কিচ্ছু মুখে দেওয়ার ইচ্ছে নেই, আমার খিদে নেই, তুমি এই ঘর থেকে যাও। তারপরেও কোনো রকম সাড়া শব্দ নেই। এইবার মিতার একটুখানি ডাউট হলো, একটু সন্দেহ হলো। সাধারণত মেয়ে যখন তার মাকে বলছে যে আমি খাবো না, মা তো একবার হলেও তাকে পাল্টা বলবে যে না তুই খেয়ে নে, এরকমভাবে খালি পেটে থাকিস না, না তা না, একটু জোর জারি করা, যেটা মায়েরা করে থাকেন সাধারণত। তা সেই জিনিসটা তো করবেন। তা সেই কোনো রকম প্রত্যুত্তর আসছে না, কোনো রকম রিপিট করে কোনো উত্তর আসছে না। তা সেইটা দেখে কিন্তু মিতার একটুখানি সন্দেহ হলো। ও ওই শুয়ে থাকা অবস্থাতেই ওপাশ থেকে এপাশে ফিরেছে। ফিরে ও যে দৃশ্যটা দেখলো সেটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। ওর খাটের পাশে ওই মেয়েটা যাকে সে শ্মশানে দেখতে পেয়েছিল, ওই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। তার ওই রকম চেহারা, মুখের একটা দিক পুরো ঝলসানো, পোড়া ঝলসানো মুখ নিয়ে সে মিতার দিকে তাকিয়ে রয়েছে। এর আগে যতবার মিতা এই মেয়েটিকে দেখেছে, তখন মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে মুহূর্তের ভগ্নাংশের জন্য ও দেখেছে। কিন্তু এইবার একদম সুস্পষ্ট ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। ঘরটা অন্ধকার হলে কি হবে, বাইরের রাস্তার আলো জানলা ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করছে, এবং সেই আলোতে মিতা কিন্তু স্পষ্ট এই মেয়েটাকে দেখতে পাচ্ছে, এবং খুব মানে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছে। এই কবার দেখেই অদৃশ্য হয়ে গেছিল এই মেয়েটা, কিন্তু এখন বেশ অনেকটা সময় ধরে সে মিতাকে দেখা দিচ্ছে, এবং তার মুখে, তার অধরে কিন্তু সেই ক্রূর হাসিটা লেগে রয়েছে, যেন অনেক দিনের রাগ জিঘাংসা সে উগরে দিচ্ছে মিতার প্রতি। এবার এটা দেখে মিতা রীতিমতো চিৎকার করে উঠেছে। ওর বাড়ির লোকজন সমস্ত চলে এসছেন, যারা যারা ছিলেন, বাবা, কাকা, কাকিমা, মা, সবাই এসছেন। এসে দেখছে যে মিতা ওরকমভাবে চিৎকার করছে যে কী রে তোর কী হলো, ওকে ধরে সবাই ঝাঁকাচ্ছে, কিন্তু ঝাঁকাতে ঝাঁকাতে সেই অবস্থাতেই মিতা অজ্ঞান হয়ে গেল। এবং এই যে ঘটনাটা ঘটলো, তারপর আগামী যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে মিতার কিন্তু বারবার জ্ঞান এসছে, জ্ঞান ফিরেছে, জ্ঞান এসছে, জ্ঞান ফিরেছে। মানে এই ঘটনাটা কিন্তু রিপিট হতে থেকেছে আগামী 24 ঘন্টার জন্য। এবার ডাক্তার বদ্যি নানান রকম কিছু করা হচ্ছে, অনেক রকম চেষ্টা চরিত্র করা হচ্ছে, কোনো রকম মেডিকেল রিপোর্টে কিচ্ছু ধরা পড়ছে না। চিকিৎসা করা তো দূরের কথা, ডাক্তাররা যদি রিপোর্টে কোনো রকম অ্যাবনর্মালিটি না পান কারোর শরীরে, তাহলে তারা কি চিকিৎসা করবে, কি ওষুধ দেবে, কি করবে, তাদের কাছেও কোনো জবাব নেই। তা এরকমভাবেই ব্যাপারটা হচ্ছে। মিতার মধ্যে পরিবর্তন আরও বেড়ে গেছে, মানে দিনের অধিকাংশ সময় তার শরীরটা খারাপ থাকে। তো এবার মিতার কাকিমা তখন মিতার মাকে একটা সাজেশন দিলেন
দিয়ে বললেন যে দেখো দিদি, একটা কথা বলি, টেস্ট তো করানো হলো, ডাক্তার তো দেখানো হলো, অনেক কিছুই তো হলো, তা আমার মনে হচ্ছে ব্যাপারটা আমাদেরকে একটু অন্য রকমভাবে ভাবতে হবে। আমরা ডাক্তার বদ্যি করছি, আমরা মেডিকেল সায়েন্সের ওপর ভরসা রাখছি, হতেও তো পারে যে সমস্যাটা সম্পূর্ণরূপে অন্য একটা জায়গায় হয়ে রয়েছে, যার সোর্সটা আমরা খুঁজে বার করতে পারছি না। তা তখন মিতার মা তিনি বলছেন যে তুমি ঠিক কী বলতে চাইছো, আমাকে একটুখানি বলো তো। তা তখন উনি বললেন যে দেখো দিদি, যে ও তো সেদিন শ্মশানে গেছিলো, আমাদের বারণ করা সত্ত্বেও শ্মশানে গেছিলো। তা তারপর তুমি বললে তুমি ওর মুখ থেকে শুনেছো যে ওরকম একটা কি আনওয়ান্টেড একটা ইনসিডেন্ট ওর সাথে ঘটে গেছে, ও একা একা ঘুরছিল, হাওয়া বাতাস লেগে গেলেও কিন্তু অনেক সময় এরকম হতে পারে। তাই ব্যাপারটাকে আমরা আরেকটু যদি গভীরে গিয়ে আরেকটু যদি তলিয়ে দেখি তাহলে জিনিসটা বেটার হয়। তা তখন মিতার মা বলছেন যে ঠিক আছে, কিন্তু তুমি যেটা বলছো এটা তো কোনো তান্ত্রিক বা সাধক এই কাজগুলো করতে পারবেন। তা তোমার কি এরকম কেউ চেনা আছে? আমি তো কালী মন্দিরে গিয়ে একটা ধাগা বেঁধে দিয়েছিলাম, তাতে তো কোনো কাজ হলো না। তা পুরোহিতদের তো আর অতটা ক্ষমতা থাকে না যতটা একজন তান্ত্রিক বা সাধকের থাকে। তা তুমি কি সাজেস্ট করছো? তো তখন ওই মিতার কাকিমা বলছেন যে দেখো, আমার বাপের বাড়ির দিকে এক ভদ্রলোক রয়েছেন, যাকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই চিনি, খুবই নামকরা একজন মানুষ। ওখানে এরকম অনেক রকম কেসেস উনি ডিল করেছেন। এবার এ প্রসঙ্গে বলে রাখি, মিতার কাকিমার যেটা শ্বশুর বাড়ি সেটা হচ্ছে তমলুক অঞ্চলে। এবার তমলুকের নামও আপনারা শুনেছেন। তা তমলুক অঞ্চলে, আর কাঁথি থেকে তমলুকের একটা মোটামুটি ডিস্টেন্স আছে 60-65 কিলোমিটারের মতো, প্রায় ঘন্টা দেড়েক কি দুয়েক কিন্তু সময় লাগে। তা উনি বললেন, ওই কাকিমা বললেন যে তোমরা যদি বলো তাহলে আমি ওই ভদ্রলোকের সাথে কন্ট্যাক্ট করতে পারি, তা তাহলে তোমাদের মতামতটা জানাও। তা মিতার মা তখন বললেন যে ঠিক আছে, আমি তাহলে অরুণ ফিরুক, অরুণ মানে মিতার বাবা, তা উনি ফিরলে পরে ওনার সঙ্গে একটুখানি আলোচনা করব, তোমার হাজব্যান্ডও ফিরুক, মিতার কাকাও ফিরুক, সবার সঙ্গে একটুখানি আলোচনা করি, কারণ এটা তো একটা জয়েন্ট ব্যাপার, এখানে তো একা আলাদা থেকে কিছু করা যাবে না, আমরা যৌথভাবে থাকি, তাই কোনো রকম সমস্যা হলে সেটা আমাদেরকে যৌথভাবেই মানে তার মোকাবিলা করতে হবে। তা যাই হোক, তা এবার প্রত্যেকেই কিন্তু ব্যাপারটাতে রাজি হয়ে গেলেন, কারণ মিতার যে পরিবার সেটা কিন্তু খুব সাত্ত্বিক পরিবার, মানে ঠাকুর দেবতা মানা একটা পরিবার, মানে সব কিছুতেই ওই যুক্তির ধ্বজা উড়িয়ে তারা ভাবে না, তারা সব কিছুতেই একটা বিশ্বাস রাখে, অন্ধবিশ্বাস বললে ভুল হবে, কিন্তু ঈশ্বর বিশ্বাসী, আর ঈশ্বরে বিশ্বাস করলে তার অপোজিট ফোর্সের ওপর অটোমেটিক্যালি বিশ্বাসটা চলে আসে। এবারে কি হলো, ওই ভদ্রলোকের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো। তা ভদ্রলোক প্রথমে বললেন যে ওই তমলুক থেকে কাঁথি, আমি এত দূর যেতে পারবো না, আপনারাই যদি আমার বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। তা তখন ওনাকে নানান রকমভাবে অনুরোধ করা হলো, ওনাকে বোঝানো হলো যে দেখুন দাদা, একটা কথা বলি, দেখুন আমাদের মেয়েটার এমন শরীরের হাল, ও এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, ওর বারবার জ্বর আসছে, ওর ঘন ঘন খিঁচুনি দিচ্ছে, ও জ্ঞান হারিয়ে ফেলছে, অচৈতন্য হয়ে পড়ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় এতটা রাস্তা কিন্তু আমাদের পক্ষে ওকে নিয়ে যাওয়াটা খুব প্রবলেমেটিক ব্যাপার। আপনি যদি আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়, এবং তার জন্য আপনার যা পারিশ্রমিক, আপনাকে যে মূল্য দিতে হবে সেটার পুরোটাই আমরা দিতে রাজি, আপনারা ওইটা নিয়ে আপনি কিন্তু ভাববেন না। তো অনেক কিছু বলা টলার পর অবশেষে ভদ্রলোক রাজি হলেন। পরের দিন তিনি এলেন বাড়িতে, মিতার বাড়িতে এলেন। এবার বাড়ির মেন গেট পেরিয়ে উঠোনে পাটা রাখতে যাবেন, তখনই মানে পাটা রেখেই ভদ্রলোক রীতিমতো চমকে উঠেছেন। ওই সাধক ব্যক্তি তিনি কিন্তু রীতিমতো চমকে উঠেছেন। চমকে উঠে সকলকে বলছেন, এ তো ভয়ানক কাণ্ড ঘটে গেছে। মানে এই যে মিতা বলে যে মেয়েটি, আমি তাকে চোখে দেখিনি এখনও, কিন্তু সে একটা ভয়ঙ্কর জিনিস, একটা ভয়ঙ্কর এন্টিটিকে বাড়িতে কিন্তু তুলে এনেছে, বাড়িতে নিয়ে এসছে তার নিজের সঙ্গে করে, এবং এইটার যদি প্রতিকার না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের পুরো পরিবার শ্মশানে পরিণত হতে পারে, এখানে একের পর এক আনওয়ান্টেড ডেথ হতে পারে, অনেক রকম উল্টোপাল্টা ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। তা যাই হোক, তা কী করণীয়, এবার উনি মিতাকে দেখলেন, চোখের দেখা দেখলেন, দেখে অনেকটা সময় ধরে মিতার সঙ্গে কথাবার্তা বললেন। মিতা এই কথাবার্তা বলার সময়টাতে মাঝে মধ্যে মানে স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে, আবার কখনো কখনো সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে।
তা এই সমস্ত কিছু দেখার পর গুরুদেব বললেন, মানে ওই তান্ত্রিক যিনি, তিনি বললেন যে দেখুন, হাওয়া বাতাস লেগেই এটা হয়েছে সেটা তো ঠিকই, মিতা এখন একটা পার্শিয়াল পজিশনের মধ্যে রয়েছে। কারণ ও যখন ওই শ্মশানটাতে গেছিল, আপনারা যে ইনসিডেন্টটা বললেন, তখন ওর অরাটা প্রচণ্ড রকম নেগেটিভ ছিল। পিস্তুত দাদার মৃত্যুতে ও তখন শোকে রীতিমতো কাতর হয়ে গেছিল। ও খুব উইক একটা এনার্জি নিয়ে ওই জায়গাটাতে হাঁটাচলা করছিল। সেইটার সঙ্গে এই প্রেত যে ওকে মানে ধরেছে, সে নিজেকে ওইটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে বলেই ওর সঙ্গে জুড়ে গেছে, না হলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। স্ট্রং অরার লোকেদের সঙ্গে এই ব্যাপারগুলো ঘটে না। তো যাই হোক, তা এইটার একটা প্রতিকার করতে হবে। এবার প্রতিকার হিসেবে কি করতে হবে? ওই পরিচিত কোনো হোম যজ্ঞ ওইগুলোর দরকার নেই। উনি কতগুলো জিনিস বললেন, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, একটা বিশেষ ধরনের মাটি, এই সমস্ত একটা ফর্দ তৈরি করলেন। করে বললেন যে এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোকে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ মতো তৈরি করতে হবে, এবং সেই মিশ্রণ এগুলোকে মিতার পুরো শরীরে মাখাতে হবে, লাগাতে হবে, লেপে দিতে হবে। এবার লেপে দেওয়ার পর যখন জিনিসগুলো শুকিয়ে যাবে, ঠিক আছে, শুকিয়ে যাবার পর ওইগুলো তো একটুখানি ডালা ডালা হয়ে উঠবে, সেই ডালাগুলোকে ওর গা থেকে চেঁচে নিয়ে একটা শালু কাপড়ের মধ্যে রাখতে হবে, রেখে পুটলি বাঁধতে হবে। টানা 3 দিন এই কাজটা করতে হবে। 3 দিন কাজ করা হবে, 3টে পুটলি জমবে। এবারে সেই পুটলিগুলোকে একটা মাটির হাঁড়ির মধ্যে রেখে সেটাকে মুখ বন্ধ করে কোনো 4 মাথার মোড়ে রেখে আসতে হবে। তাহলেই যেই বিদেহী ওই মিতার সঙ্গে জুড়ে রয়েছে, সে তাকে কিন্তু ধীরে ধীরে ছেড়ে চলে যাবে। এই কাজটা মিতাকেই করতে হবে, অর্থাৎ ওই 4 মাথার মোড়ে হাঁড়িটাকে রেখে আসা, এটা মিতাকেই করতে হবে। আর এমনভাবে জিনিসটা করতে হবে, মানে জিনিসটাকে শুরু করতে হবে এমন দিনে যাতে 3 দিনের মাথায় অমাবস্যা পড়ে, কারণ অমাবস্যার রাতেই ওইটা গিয়ে রাখতে হবে। তা উনি একটা ফর্দ তৈরি করলেন, করে বলে দিলেন এই জিনিসগুলো লাগবে। তা বললেন যে এগুলো বাজার থেকে কিনে আগামীকাল সকালে যতই কষ্ট হোক না কেন, আমার ওই তমলুকের বাড়িতে, এই বাড়ি থেকে কেউ একজন যাবেন এই জিনিসগুলো নিয়ে। এই জিনিসগুলো এমনি এমনি লাগালে তো আপনারা কিছু ফল বুঝতে পারবেন না। এগুলোর ওপরে মন্ত্র জপ করতে হবে, সংকল্প করতে হবে, নানান রকম ব্যাপার আছে। এগুলোকে জাগ্রত করে তুলে, এগুলোকে আশীর্বাদ প্রাপ্ত করে তুলে তারপরেই কিন্তু এটা মিতার শরীরে লেপতে হবে, লাগাতে হবে, মাখাতে হবে। তা না হলে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে না। তা এইগুলোকে জাগ্রত করার কাজ তো আমি এখানে বসে করতে পারবো না, এটা আমি আমার সাধন কক্ষের মধ্যে বসেই করতে পারবো। তাই যতই কষ্ট হোক না কেন, নিজেদের মেয়ের সুরক্ষার কথা ভেবে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আপনারা কষ্ট করে হলেও জিনিসগুলো নিয়ে কালকে আমার চেম্বারে একবার আসুন। চেম্বার মানে বাড়িতে। তো ঠিক আছে, এবার সবাই রাজি হলো তাতে। তা মিতার বাবা, কাকা, এনারা গিয়ে বাজার থেকে জিনিসগুলো কিনলেন। পরের দিন সকালে, মানে একদম সকাল সকাল ওনারা বেরিয়ে পড়লেন কাঁথি থেকে তমলুকের উদ্দেশ্যে। ওই ভদ্রলোকের বাড়িতে গেলেন, টানা 1 ঘন্টা ধরে উনি নানান রকম ক্রিয়াকার্য করলেন, করে জিনিসগুলোকে পাওয়ার আপ করলেন, জিনিসগুলোকে জাগ্রত করলেন, করে ওনাদের হাতে দিয়ে দিলেন। দিয়ে বললেন যে দেখুন, এই যে আমি দিলাম আপনাদের হাতে, এই দেওয়াতে কিন্তু এখন আপনাদের বাড়িতে আরও নানান রকম উপদ্রব বাড়বে। চোখ কান সর্বক্ষণ খোলা রাখবেন। মিতাও ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, আপনাদের বাড়িতে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটে যেতে পারে, ছোটোখাটো অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে, বাসনকোসন উল্টে পড়ে যেতে পারে, কারোর শরীর খারাপ হয়ে যেতে পারে। এই যে এইটা আপনাদের হাতে তুলে দিচ্ছি, এখন কিন্তু আপনাদের মারাত্মক রকমের দায়িত্ব, মারাত্মক রকমের সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে আপনারা বাড়িতে ফিরবেন, তখনও কিন্তু নানান রকম ঘটনা ঘটতে পারে। যা দেখবেন, যা ঘটবে, যা শুনবেন, সেগুলোকে কিন্তু সত্যি বলে মানবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। এই পুরো ব্যাপারটাকে পণ্ড করবার জন্য কিন্তু অনেক রকম চেষ্টা চরিত্র চলতে পারে, হতে পারে। হলোও তাই। কীরকম হলো? কাঁথিতে পৌঁছে বাস থেকে নেমে মিতার বাবা অরুণবাবু এবং মিতার কাকা, ওনারা যখন বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার টাইমে একটা পুকুরের ধার দিয়ে ওনাদেরকে যেতে হয়। এবার পুকুরের ধারে এমনি পাকা রাস্তা, কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড রকম নির্জন, আশেপাশে খুব একটা বাড়িঘরদোর কিন্তু নেই।
এবার যখন ওনারা যাচ্ছেন, সময়টা তখন বিকেল 4টে কি 4:15 হবে, ওনারা যখন যাচ্ছেন, অরুণবাবুর হাতে একটা থলে ছিল, সেই থলের মধ্যে জিনিসগুলো রয়েছে, আর ওনার পেছন পেছন ওনার ভাই আসছেন। তো অরুণবাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন, অনেকটা বড় জায়গা ধরে পুকুরটা। অরুণবাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন, এগোনোর পর হঠাৎ উনি শুনতে পেলেন একটা চিৎকার। চিৎকারটা শুনে, চিৎকারটা ওনার বাঁদিক থেকে এসছে, চিৎকারটা শুনে উনি বাঁদিকে ঘুরে তাকালেন, বাঁদিকেই হচ্ছে পুকুরটা, এবং পুকুরের একদম মধ্যিখানটাতে উনি দেখলেন যে একটি অল্প বয়সী ছেলে, 20 থেকে 22 এরকম বয়স হবে, সেই ছেলেটা জলের মধ্যে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। দেখলে বেশ ভালো রকমভাবেই বোঝা যাচ্ছে যে ও জলের মধ্যে পড়ে গেছে, পড়ে আর ওখান থেকে উঠতে পারছে না, আর সাহায্যের জন্য চিৎকার করছে, বাঁচবার একটা আকুল চেষ্টা করছে, হাত পা ছুটছে, যেমন হয় মানুষ জলে পড়ে গেলে যেরকম হতে পারে আর কি। এবার ওই ছেলেটা অরুণবাবুর উদ্দেশ্যে বলে উঠল চিৎকার করে, অরুণ কাকু আমাকে বাঁচাও, আমি জলে পড়ে গেছি, আমাকে এখান থেকে তোলো। এবার এটা দেখে রীতিমতো অরুণবাবু চমকে উঠলেন, কারণ ছেলেটিকে চিনতে পারলেন তিনি। ওনাদেরই পাড়ায় রাজদীপ বলে একটি ছেলে থাকে, এ তো রাজদীপ জলে পড়ে গেল কিভাবে? তা ওটা দেখে উনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। উনি ওই থলিটাকে, এবারে ভেবে দেখুন কি হচ্ছে ব্যাপারটা, থলেটাকে মাটিতে রেখে উনি জলে ঝাঁপ দিতে যাবেন, রাজদীপ আমি আসছি বলে ওনাকে, ওই ছেলেটাকে বাঁচানোর জন্য উনি জলে ঝাঁপ দিতে যাবেন। ঈশ্বরের অসীম কৃপা, ওনার ভাই মানে মিতার কাকা পেছন থেকে এসে খপ করে ওনার হাতটাকে ধরে ফেলে বলছেন যে দাদা তুমি কি করতে যাচ্ছিলে? বলছে কেন, ওই দেখ ওখানে ওই রাজদীপ জলে পড়ে গেছে, ও আমাকে ডাকলো, আমার কাছ থেকে সাহায্য চাইলো, ওকে তো বাঁচাতে হবে বলে উনি পুকুরের দিকটাতে তাকিয়েছেন, তাকিয়ে দেখছে যে আর কেউ নেই। অর্থাৎ যেখানে রাজদীপ পড়ে হাবুডুবু খাচ্ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা। এবার ওনার ততক্ষণে সম্বিত ফিরেছে। তখন ওনার ভাই ওনাকে বলছেন যে দাদা তুমি এটা কি করতে যাচ্ছিলে? রাজদীপ এখানে আসবে কিভাবে? তুমি কি ভুলে গেলে যে বছর 2 আগে এই জলের মধ্যে, এই পুকুরটাতে ডুবে গিয়েই রাজদীপ মারা গেছিল? তোমার কি সেটা বিন্দুমাত্র মনে পড়লো না? তখন মানে একদম মানে কি বলবো, মিতার বাবা অরুণবাবুর বুকের ভেতরটা রীতিমতো ধড়াস করে উঠল যে হ্যাঁ তাই তো, রাজদীপ তো এই জলে স্নান করতে নেমেই ওর পায়ে একটা ক্র্যাম্প ধরে, একটা খিঁচ ধরে, সেই খিঁচ ধরার কারণেই জলে ডুবে সে মারা যায়, সাঁতার কাটতে পারেনি, নিজেকে বাঁচাতে পারেনি, একা ছিল, তার থেকেই তো ওর মৃত্যু। তাহলে রাজদীপকে আমি এখানে কিভাবে দেখছি? তাহলে কি হলো ব্যাপারটা? তো তখন ওনার ভাই বলছেন যে দাদা ঈশ্বরের অসীম কৃপা যে তুমি আজকে বেঁচে গেছো। ওই গুরুদেব মানে ওই তান্ত্রিক ভদ্রলোক তিনি কি বলেছিলেন তোমার কি মনে নেই? যে চোখ কান খোলা রাখতে, সজাগ থাকতে। আজকে যদি তুমি আমি যদি না থাকতাম আর তুমি একা যদি এই পুকুরটাতে নামতে, তাহলে হয়তো তোমাকে বাঁচানোই যেত না, তুমি হয়তো মরেই যেতে। তাই আমাদেরকে এখন কিন্তু প্রচণ্ড রকম সাবধান থাকতে হবে, এখানে আর এক মুহূর্ত আমরা দাঁড়াবো না, চলো আমরা বাড়িতে চলে যাই বলে ওনারা তো হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরেছেন। এবার বাড়িতে এসেও যে দুদণ্ড শান্তিতে বসবেন তার কোনো উপায় নেই, কারণ বাড়িতে ঢোকার সাথে সাথেই ওনাদের কানে ভেসে এলো মিতা তারস্বরে চিৎকার করছে। ইতিমধ্যে ওর গলার আওয়াজটা পুরোপুরি পাল্টে গেছে, পুরোপুরি বদলে গেছে, সম্পূর্ণ অন্য একটা কণ্ঠস্বরে মানে সে চিৎকার করছে, এবং মা এবং কাকিমাকে অশ্লীলভাবে কিছু গালিগালাজ তিনি মানে সেই মিতা করছে, যেরকম ভাষা সে কোনোদিনই প্রয়োগ করেনি সেরকম টাইপের ভাষা, অশ্লীল ভাষা সে কিন্তু প্রয়োগ করছে। ওনারা মানে মিতার বাবা কাকা এনারা দুজনেই ওই ঘরটায় ঢুকলেন, ঢুকে দেখলেন যে মিতাকে রীতিমতো খাটের সাথে হাত বেঁধে রেখে দেওয়া হয়েছে। ওনারা জিজ্ঞাসা করলেন যে এরকমভাবে হাত বেঁধে রাখা হয়েছে কেন? তা তখন বলা হলো যে ও এমন উন্মাদ হয়ে গেছিল, এমন ভায়োলেন্ট হয়ে গেছিল যে খাবার দাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, এরকম নানান রকম উদ্ভট ব্যাপার মিতা করছে, যেই কারণে বাধ্য হই আমরা ওকে বেঁধে রেখেছি। ওকে মানে হাত খুলে রাখলে কিন্তু ও মানে অনর্থ ঘটিয়ে দিতে পারে। তো যাই হোক এরকমভাবে কাটলো, একটা দিন কাটলো। এবার গুরুদেবের বলে দেওয়া দিনটা উপস্থিত। এই দিনটা থেকে শুরু হবে ওই মিতার গায়ে ওই মিশ্রণগুলোকে মাখানো, ওই তেল বলুন, সিঁদুর বলুন, বিশেষ এক ধরনের মাটি বলুন,
গুঁড়ো হলুদ বলুন, যাই বলুন না কেন, মানে গুঁড়ো হলুদ মানে ওই প্যাকেট করা গুঁড়ো হলুদ না, কাঁচা হলুদ, সেগুলোকে বেটে করা হয়েছে, হলুদের পেস্ট আর কি। তা ওইগুলোকে মাখানো হলো, মানে ওইগুলোকে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করা হলো। এইবার ওইটাকে যেই না মিতার গায়ে অল্প একটুখানি ঠেকানো হয়েছে, সঙ্গে সঙ্গে ও মারাত্মক রকমের চিৎকার করে উঠল। ঘরের আলোগুলো সেই মোমেন্টে দপদপ করে জ্বলছে নিচ্ছে, রান্নাঘর থেকে বাসনকোসন উল্টে পড়ার শব্দ পাওয়া যাচ্ছে, মানে সব মিলিয়ে মানে একটা তুলকালাম অবস্থা, আর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম একটা পরিস্থিতি পুরো বাড়িটার মধ্যে, যেন মৃত্যু, যেন মানে কি বলবো, মৃত্যু দাপিয়ে বেড়াচ্ছে পুরো বাড়িটাতে। পুরো বাড়িটাতে যেন গোটা প্রেতলোক থেকে যত রকমের এন্টিটি থাকতে পারে সবাই যেন সেই বাড়িটাতে এসে উন্মাদের মতো মতো নৃত্য করছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু গোটা বাড়িটা জুড়ে হচ্ছে। তো যাই হোক, ওর কথা কিছুতেই শোনা হলো না, ওর গায়ে পুরো জিনিসটা মাখানো হলো। মাখানোর টাইমে মিতা চিৎকার করে কখনো কাঁদছে, কখনো সবাইকে অনুরোধ জানাচ্ছে, বলছে যে আমার মনে হচ্ছে তোমরা আমার গা থেকে চামড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এত জ্বালা করছে আমার, এটা দয়া করে আর মাখিও না। কিন্তু ওর কোনো কথায় কোনো রকম কর্ণপাত করা হয়নি, কারণ গুরুদেব বলেই দিয়েছিলেন, ওই তান্ত্রিক বলেই দিয়েছিলেন যে এরকমটা কিন্তু হবে। এবার পুরোটা মাখিয়ে দেওয়া হলো। মাখানোর পর ও আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। তারপর যখন এগুলো শুকিয়ে গেল, চেঁচে নিয়ে ওইগুলোকে পুটলির মধ্যে করে প্রথম দিনটা গেল। এরপরে কি হলো, মানে এরপরে আরও 2টো দিন ওকে এই একই জিনিস করতে হবে। বাকি যে 2টো দিন, যত দিন এগোচ্ছে তত ওর ওই মাখানোর টাইমে ওর যে আপত্তি জানানো, ওর যে চিৎকার করা, এই ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে কমতে থাকছে। ও কিন্তু জিনিসগুলোকে কম করছে, অর্থাৎ বোঝা গেল যে জিনিসটাতে, মানে ওই মিশ্রণটা যেটা গুরুদেব দিয়েছেন সেগুলোতে কিন্তু কাজ হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হলো সকলের কাছে। এই করে করে আলটিমেটলি 3rd ডে ওভার হয়ে গেল। এবারে 3য় দিনের রাত যেটা, সেটাই ছিল অমাবস্যার রাত। অমাবস্যা কখন লেগেছিল তার একটা টাইমিং ছিল। তা এবার গুরুদেব বলেই দিয়েছিলেন যে ওই মাটির হাঁড়িটার মধ্যে ওই 3টে শালু কাপড়ে মোড়া ওই পুটলি, ওইগুলো রেখে ওই মিতাকেই রেখে আসতে হবে, এবং রাতের বেলাতেই সেটা কিন্তু করতে হবে, দিনের বেলাতে করলে হবে না। এবার মিতার বাড়ির কাছেই ছিল হচ্ছে একটা 4 মাথার মোড়। রাতের বেলায় মিতা বাড়ি থেকে বেরোয়, কিন্তু মিতাকে একা কখনোই ছাড়া হয় না। মিতার পেছনে ওর বাবা, মানে অরুণবাবু, মিতার কাকা, প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন, ওনার সঙ্গে সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন। একদম কাছাকাছি না থাকলেও একটুখানি দূরত্ব বজায় রেখে ওনারা কিন্তু নজর রাখছিলেন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর টাইমে মিতার সাথে আরও একটা অদ্ভুত ঘটনা, একটা অলৌকিক ঘটনা ঘটে গেছিল। সেটা হচ্ছে, মিতা, আরেকটা কথা বলে রাখি, এখানে বলাই ছিল যে মিতা যখন ওই জিনিসটাকে রেখে আসবে, রেখে আসার সময় 4 মাথার মোড়ে যখন ওই হাঁড়িটাকে রাখবে, তখন কিন্তু আর পেছন ফিরে তাকাতে পারবে না। পেছন ফিরে তাকালেই কিন্তু সব পণ্ড হয়ে যাবে। এবার মিতা তো বাড়ি থেকে বেরোলো, ওর বাবা আর কাকা পিছু নিল, মিতা সেখানে গেল। মিতা আমাকে যখন ঘটনাটা ন্যারেট করছে তখন বলছে যে এই যে বাড়ি থেকে বেরিয়ে ওই চৌমাথার মোড় অবধি যে আমি মানে পৌঁছেছি, ওইটা ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্করতম একটা যাত্রা। মানে আমার ওপর যে কত রকমভাবে আক্রমণ হয়েছে, কখনো মনে হচ্ছে কেউ আমার চুল ধরে টানছে, কখনো মনে হচ্ছে পেছন থেকে কেউ একটা ধাক্কা মারছে, কখনো মনে হচ্ছে যে মাটির হাঁড়ি যেটা আমি নিয়ে যাচ্ছি সেটা অসম্ভব রকমের পাথরের মতো শক্ত ভারী হয়ে গেছে, আমি হাতে রাখতে পারছি না, ওর ওয়েটটাকে আমি ধরে রাখতে পারছি না। এরকম নানান রকম ব্যাপার কিন্তু ঘটেছে। কিন্তু আলটিমেটলি ও জিনিসটাকে রেখে যখন ফিরে আসছে, তখন ও দেখতে পাচ্ছে, মানে ফিরে আসার সময় একটা অদ্ভুত ব্যাপার ওর সাথে ঘটে, খুব ভয়ঙ্কর ব্যাপার। ও রীতিমতো হঠাৎ করে একটা ঘোরের মধ্যে চলে যায়। বলতে পারেন যে যেই এন্টিটি বা যেই প্রেতাত্মা ওর সঙ্গে ছিল, ওর সঙ্গে জুড়ে গেছিল, ওকে পজেস করেছিল, সে একটা লাস্ট চেষ্টা করে দেখলো, একটা মরণ কামড় বসানোর একটা চেষ্টা করলো। তা ও যখন যাচ্ছে, যেতে যেতে দেখছে ও ঘোরের মধ্যে চলে গেছে, চারদিক এমনিতেই অন্ধকার, কিন্তু সব দিক ঘোলাটে হয়ে গেছে। ওর বাবা আর কাকাকে দেখা যাচ্ছিল, কিন্তু তাদেরকেও এখন আর দেখা যাচ্ছে না। ও দেখতে পাচ্ছে স্পষ্ট দূরে, ওর থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে, ওই গলির মধ্যেই দাঁড়িয়ে ওর পিস্তুত দাদা একদম সশরীরে দাঁড়িয়ে রয়েছে, স্পষ্ট তাকে দেখা যাচ্ছে। পিস্তুত দাদা 2 হাত বাড়িয়ে কাতর কণ্ঠে তার বোনের উদ্দেশ্যে বলছে
যে কী রে, আমাকে রেখে দিয়ে চলে এলি ওই চার মাথার মোড়ে, আমাকে তোর সঙ্গে নিয়ে চল, আমি তো প্রচণ্ড কষ্টে আছি, তোকে ছাড়া আমি বাঁচব কী করে। এরকমভাবে নানান রকমভাবে সেই দাদা কাকুতি মিনতি করছে এবং মিতা সেই আওয়াজটার প্রতি যেন আকৃষ্ট হয়ে পড়ছে, ওর যেন ওই পুরো ব্যাপারটাই সত্যি মনে হচ্ছে। তা তখন মিতার দাদা ওকে বলছে যে যা তুই পেছনে যা, ওই যে হাঁড়িটা তুই রেখে এসছিস ওই হাঁড়িটা আবার নিয়ে আয়, তাহলেই তো আমি তোর সঙ্গে থাকতে পারবো, তুই ওই হাঁড়িটা ওখানে রেখে এলে আমি কি করে থাকবো তোর সাথে, এরকম নানান রকম বলছে। এবার মিতা ওই ফাঁদে পা দিয়ে রীতিমতো পেছনে ফিরতে যাচ্ছিল, তক্ষুনি ওর বাবা আর কাকা এসে ওর হাত ধরে টানতে টানতে রীতিমতো ওকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যেই ঢুকিয়ে দিল, তারপর আস্তে 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 মিতার মধ্যে থেকে এই অস্বাভাবিক ব্যাপারগুলো কিন্তু চলে যায় এবং ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তীকালে যখন ওই তান্ত্রিক ভদ্রলোকের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয় যে কি হয়েছিল এক্স্যাক্টলি, তা তখন উনি বললেন যে দেখুন, এটা পুরোটাই হাওয়া বাতাস লাগার ব্যাপার। এবার হাওয়া বাতাসের ব্যাপারে বা কোনো প্রেতাত্মা যখন পজেস করছে কাউকে, আমরা অনেক সময় হালকা রাশি, ভারী রাশি, হ্যানা ত্যানা অরা নানান রকম কিছু নিয়ে কথা বলি, কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে পূর্বজন্ম অর্থাৎ প্রারব্ধ। মানে এই যে এন্টিটিটা যে মিতার সঙ্গে জুড়ে গেছিল, একটা ব্যাপার মাথায় রাখবেন, ঘটনা শুরুতেই আমি বলেছিলাম যে সে কিন্তু সবসময় যখনই মিতাকে সে দেখা দিত তখনই কিন্তু রাগত দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকতো। তার দৃষ্টির মধ্যে একটা জিঘাংসা, একটা ঘৃণা, একটা রাগ, একটা চাপা অভিমান কিন্তু কাজ করত এবং সেটা মিতার প্রতিই কাজ করত। কেন কাজ করত? হতে পারে যে মিতা পূর্বজন্মে এই মেয়েটিকে কোনো রকমভাবে কষ্ট দিয়েছিল, সে মানে মিতাকে সে অন্তঃসত্ত্বা হিসেবে দেখা দিয়েছিল। হয়তো এমনও হতে পারে অন্তঃসত্ত্বা থাকাকালীন মেয়েটি মারা যায় এবং তার মৃত্যুর কারণ ছিল হয়তো মিতা। তা সেই ভদ্রলোক, তান্ত্রিক ভদ্রলোক বলছেন যে অনেক কিছুই হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা জানবার কারোর কোনো প্রয়োজন নেই, কারোর কোনো দেখবার দরকার নেই, কারণ ওই পূর্বজন্মের স্মৃতি ঈশ্বর আমাদেরকে ভুলিয়ে রাখেন, সেই জায়গাটাতে খুঁচিয়ে ঘা করবার কোনো প্রয়োজনীয়তা নেই। বিপদ থেকে মুক্ত হতে পেরেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আমি কিছু জিনিস, কিছু মন্ত্র আছে, কিছু জিনিস আছে যেগুলো আমি বলে দেব, সেই মন্ত্রগুলোকে মিতা যেন নিয়ম করে জপ করে, এগুলো কিন্তু প্রারব্ধ কাটাতে সাহায্য করে। দান ধ্যানের মধ্যে থাকতে হবে, একটা সাত্ত্বিক জীবনযাপন করতে হবে, বারবার করে মন্ত্র জপ করতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু এই প্রারব্ধ পূর্বজন্মের যে কৃতকর্মের ফল, যেগুলো খারাপ ফল, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে আমাদের জীবনটা অনেকটাই ব্যালেন্সড হয়ে যাবে, অনেকটাই স্মুথ হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আজকের আমার ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মন্তব্য আমার সত্যিই খুব দরকার, খুব জানা প্রয়োজন আপনাদের মতামত। এবং ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই সেই ঘটনা আমাকে পাঠাবেন, লিখে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, মেল করতে পারেন, সবই দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আবারও ফিরব আগামী শনিবার ঠিক রাত্রি 9টায় নতুন একটি ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।